একটা সময় তো ছিল যখন বাঙালি সব ভাইরাই একটা প্রার্থী দেবা ওপেন করে রাখতো তাদের কাজের পাশাপাশি, যে কোনো কারণে যদি কাজ চলে যায় তাহলে প্রার্থী দেবা দিয়ে আমার সৌজন্য রিনিউ করে ফেলবো, যেটা আগে অনেক সহজে করা যেত অত চেক ছাড়াই। কিন্তু এখন তো ব্যাপারগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে। অ্যান্ড এর পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের বাসায় লেনদেন আসছে বা তাদের সেন্ডার নোটিফিকেশন আসছে যে তোমার 10,000, 20,000, 30,000 এরও ইমসের কন্ট্রিবিউটি জমা করা বাকি আছে। তো আমরা তো জানি যে ইমসে একটা মানুষের জন্য একবারই কন্ট্রিবিউটি পে করা হয়। লাইক সে যদি কাজ করতে থাকে কোথাও, সে কাজের মালিক তার হয়ে ইমসের কন্ট্রিবিউটি অলরেডি পে করে দিচ্ছে। করছে কিন্তু যারা পুরোপুরি অটোনোম, যারা পুরোপুরি ব্যবসা করে, তাদের কন্ট্রিবিউটি নিজেরটা নিজে জমা করতে হয়। এক্স্যাক্টলি। তো এখন এই ভাইদের ক্ষেত্রে তাদের আত্মীয়তা ওপেন করা ছিল, পার্টিতে ওপেন করা ছিল, পাশাপাশি তারা ফুল টাইম কাজও করেছে। তো এখন তারা কি ইমসে ডাবল কন্ট্রিবিউটি পে করবে? আর যদি ডাবল কন্ট্রিবিউটি তাদের পে না করতে হয়, তাহলে এই যে যে লেতেরাগুলো আসছে জরিমানা বা দেবিতর, এইগুলো না দিয়ে থাকার কোনো উপায় আছে কিনা, বা এই কন্ট্রিবিউটি গুলো থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই যে অনেক বাংলাদেশিদের একটা ট্রেন্ডি একটা মনোভাব ছিল যে যাই হোক না হোক একটা প্রার্থী বা খোলা থাকলে কিছুটা নিরাপদ বোধ করতো। কারণ যে কোনো কারণেই পেরমেস ইউনিয়নের কথা আসলেই প্রার্থী দেবা দিয়ে সেটা করতো একটা সময় ছিল। এখন সেটা আসলে আগের মতো ততটা সহজ নেই, যেটা আমরা সবাই জানি। এখন সবকিছুতেই কি হচ্ছে ত্রাচ্ছা, যে আমাকে দেখাতে হবে আসলে কি পরিমাণ আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিলাম। ওকে, তুমি যেটা বলেছো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে তাহলে যদি আমি কাজও করতাম এবং তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি একটু ডোন্ট কেয়ার টাইপের হয়ে যাইতো। কিন্তু কাজই করি, খোলা আছে থাকুক, দেখা যাক কি হয়। আলটিমেটলি প্রতিদিন তিনি কিন্তু একটা কন্ট্রিবিউটি সরকারকে কাউন্ট করছে, যেটা মাস শেষে এসে ৯, ১০, ৯০০, এখন তো ১,০০০ প্লাস হয়ে গেছে, রাইট? মানে কি এখন অনলি ত্রিমেস্টারমেন্টে আমরা কি করছি, ১১০০ টাইপের মিললে চেento টাইপের কিন্তু একটা পেমেন্ট মিনিমম করছি বা না করছি, ইমস আমাকে বলছে পে করো। এখন আমরা বলতেই পারি ইমসের টাকা তো আমি পেনশন খাবো না, তা আমি দিব কেন? কিন্তু তোমাকে নিয়ম মানতে হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা এখানে। তুমি নিয়ম না মানলে ওই টাকাটার প্রতি বছর সানসিওনে ইন্টারেস্টই বাড়ছে, এবং একটা সময় পরে কি হচ্ছে, কার্তেল্লা ওকে ইন্তিমাতো হচ্ছে, বিনোরাতো হচ্ছে, আটকে যাচ্ছে। তো তুমি যেখানে আসছো মূল কথাটা, যে তাহলে আমি যদি ফুলটের একটা কন্ট্রাক্ট থাকে এবং দুরান্তে কোয়েল্লাবোরও আমার যদি আর একটা পার্টিতে বা খোলাও থাকে, সেখানেও যদি আমি স্পৃত থাকি ইমসে কমে কম্মের চানতে, তাহলে আমি কি এখানে কোনোভাবে ইসগ্রাভারে করতে পারি কিনা, মানে এই কার্তেলাগুলোকে মিনিমাইজ বা কাউন্সিলারে করতে পারি কিনা? হ্যাঁ, আমরা সেটা আমাদের অনেক ক্লায়েন্টই জানে না, এবং অনেক কাপ বা পাত্রপতি ব্যাপারে অতটা অভিজ্ঞ হয়তো না, তাই ব্যাপারটা হয়তো ওইভাবে গাইডলাইন দিতে পারে না। তা আমরা সেই ক্ষেত্রে বলবো ইয়েস, এটা লজিক্যাল একটা কাজ, যেটা আমরা যৌক্তিকভাবে তার কাজের যে স্ত্রাত্ব এইটা শো করার মাধ্যমে ইমসকে এটা বোঝানো সম্ভব যে দেখো আমি কিন্তু অলরেডি ফুল টাইম একটা কন্ট্রিবিউটি পে করছিলাম, quindi io non sono obbligato di pagare come anche commerciante। এই জাস্টিফিকেশন দিয়ে আমরা অনেকেরই ওকে কার্তেলাগুলো আনুলার করেছি বা করছি। তো অবশ্যই তারা আমরা ওই ভাইদের জন্য বলতে পারি যারা এই ধরনের প্রবলেমে আছে, তাদের জন্য যে আপনারা অবশ্যই এরকম কোনো বিষয় যদি থেকে থাকে আমাদের সাথে, অথবা আপনার বিশ্বস্ত যারা কর্মচারী বা ভালো কাপ পাত্র তাদের সাথে যোগাযোগ করতে আপনারা পারবেন আশা করছি। আচ্ছা ভাই, তাহলে ইমস তো অলরেডি জানেই না যে কোন কোদেশের ফিসকালের আন্ডারে ওর কাছে কন্ট্রিবিউটি জমা হচ্ছে। তো ও যদি দেখে একটা মানুষ কাজের মাধ্যমে কন্ট্রিবিউটি জমা করছে, তাহলে ও কেন আবার কন্ট্রিবিউটির জন্য লেটার পাঠাবে? ইমস তো জানে, কিন্তু ব্যাপার হচ্ছে কোথায়, ইমস যদি ওইটা জানানোর জন্য আরো একজন এমপ্লয়ি বাড়িয়ে দেয় ইমসের, তো ইমসের তো ক্ষতি। তো সুতরাং ইমসের ওই সময়টা নাই আসলে তোমার জন্য অতটা ডেডিকেট হওয়ার। তারা চাইলে সবই করতে পারে, কিন্তু তারা ওইভাবে করার সময় পাচ্ছে না, কারণ তাদের ওই টাইপের ডেডিকেশন নাই, কারণ তারা তো খরচ তারা করতে চাবে না তোমার আমার জন্য। তোমার যদি তারা থাকে, তোমার যদি ঝামেলা, তুমি তোমারটা সলভ করে নাও, আমরা এখন ইমস খোলা আছি, আসো প্রুভ করো, ক্যান্সেল করে চলে যাও। ওকে, আচ্ছা ভাই, কেউ যদি ওই কন্ট্রিবিউটি ক্যান্সেল করার জন্য রিকোয়েস্টটাও না করে, দেবিতগুলো ওভাবে জমা থাকে, তাহলে তার আলটিমেট কনসিকোয়েন্স কি হতে পারে? তাহলে অবশ্যই পিনাত হবে। একটা সময় পরে ইমস তোমাকে অব্লিগাত করবে এই পেমেন্টটা নেওয়ার জন্য। তুমি সবাই জানি পিনারামেন্ট চলে আসে ট্রাইব্যুনাল থেকে, যেটা কি আলটিমেট জায়গা। আজ দিলেন তারা রিস্কস ছিল তোমাকে পিনারামেন্ট করতে পারে, তা আলটিমেট জায়গা তুমি বাধ্য। পিনারামেন্ট করবে বলতে ওরা আমার ব্যাংক সিজ করবে, আমার বাসা বাড়ি নিয়ে তার যাবে? প্রথমত কাজ, তুমি কাজ করছো, ওই stipendio un quinto, un decimo ogni invece, Ok. ok? Dato di lavoro è obbligato ad accettare questa richiesta dell'agenzia delle entrate di riscossione, non può fare diniego। যদি বলে যে এমপ্লয়িকে বলে তোর তো এই অবস্থা, আমাকে তো বলা হয়েছে কি করবো আমি, না আমি দিতে চাই না, হবে না।
হবে না, দিতে হবেই। দিতে হবে। আচ্ছা, অনেকের তো এরকম থাকে যে তার ওয়াইফের নামে সব আত্মীয়তা থাকে, হ্যাঁ, যে ওয়াইফের নামে পাঠিয়ে দেয় বা ওয়াইফের নামে ব্যবসা। তো তাদের ওয়াইফের নামে যদি কন্ট্রিবিউটি থাকে এন্ড এটা জমা না করা হয়, তাহলে কি, ধরেন আমি আমি কাজ করতেছি, আমার ওয়াইফের নামে ব্যবসা আছে। তো ওয়াইফ যদি কন্ট্রিবিউটি পে না করে, পিনরাত হয়, তাহলে আমার কাজের উপরে কি কোনো ইফেক্ট না, পড়বে না, কিনা? এটা পড়বে না, এটা পড়বে না। ওকে, এটা পড়ছে না। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।